আসসালামু আলাইকুম সকলকে আমার ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডিরুমের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমি মূলত 35তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার গণিতের সমাধান করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আর দেরি না করে চলে যাচ্ছি। আমার প্রথম অঙ্কটি ছিল দুইটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু হচ্ছে 7700। একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত? তো আমরা জানি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে দুইটি সংখ্যার গুণফল সমান হচ্ছে লসাগু গুণ গসাগু, মানে সংখ্যা দুইটির লসাগু গুণ গসাগু। তো একটি সংখ্যার মান দেওয়া আছে, অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি সমান হবে এই লসাগু এবং গসাগু এর গুণফল ভাগ হবে একটি সংখ্যা, অর্থাৎ এই অপর সংখ্যাটি সমান হবে এই সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু। লসাগুর মান ছিল 7700 আর গসাগু হচ্ছে 11। এটাকে ভাগ করতে হবে আমাদের একটি সংখ্যা দিয়ে, যে সংখ্যাটির মান হচ্ছে 275। তো আমরা যদি একটু কাটাকাটি করে দেই, 11 দিয়ে 275 কে কেটে দিলে আসবে হচ্ছে 25 বার যাবে। এখন 25 দিয়ে এই 7700 কে কাটবো, যদি এটা সহজ কাজ নয় এই জন্য আমরা একটু সহজ করে নেই। এই 7700 কে কিন্তু আমরা এভাবে লিখতে পারি 77 গুণ হচ্ছে 100। তো 100 কে কিন্তু 25 দিয়ে খুব সহজে কেটে দেওয়া যায়, 4 বার যাবে। তো 4 গুণ 77, 4 7 28 8, হাতে আছে 2, 4 7 28 2 30। আমাদের উত্তর হবে যে অপর সংখ্যাটি হচ্ছে 308। আচ্ছা, তো আমাদের 1 নম্বর অঙ্কটি আমরা সমাধান করলাম। 2 নম্বর অঙ্কটি দেখি যে 2 নম্বর অঙ্কটিতে কি ছিল। 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত হচ্ছে 2:1। কমলা কত লিটার বৃদ্ধি করলে এই অনুপাতটির মান হয়ে যাবে 1:2। তো প্রথমে যদি আসি যে 60 লিটার ফলের রসকে ভাগ করছে কত অনুপাতে? 2:1 অনুপাতে। তো 2:1 অনুপাতে যদি আমরা ভাগ করে দেই তাহলে কিন্তু আম এবং কমলার মানটা পেয়ে যাব যে কোনটা কত লিটার আছে। তো এই 2:1 অনুপাত থাকলে আমরা কি করি? এই অনুপাতের রাশিগুলোর যোগফল নির্ণয় করি। যোগফল হচ্ছে 2 আর 1 যোগ করলে হয় 3। এই 3 দিয়ে এই 60 কে ভাগ করে দিতে হবে। তো 3 দিয়ে যদি আমরা 60 কে ভাগ করে দেই, 60 ভাগ 3, যে মানটা পাবো এই মানটাকে, আমের অনুপাত ছিল কত? আমের অনুপাত হচ্ছে 2। তো 2 দিয়ে গুণ করে দিতে হবে। তো কাটাকাটি করলে মান আসবে কত? 20। 20 দুগুণ হচ্ছে 40। তার মানে আম আছে হচ্ছে 40 লিটার আর কমলা আছে বাকিটা, তার মানে কমলা আছে তাহলে আর বাকি 20 লিটার। তো 20 লিটার কমলা আছে আর 40 লিটার আম আছে। তো এক্ষেত্রে আমার বলতেছে যে নতুন যে অনুপাতটা হবে এই অনুপাতের মান হবে 1:2, যেখানে আমরা আমটাকে স্থির রাখবো, কমলার মানটাকে বাড়িয়ে দেব। তো কমলার মানটাকে কত লিটার বাড়ানো হলে এই অনুপাতটার মান হয়ে যাবে 1:2। আচ্ছা, 1:2 যখন হবে এই আম তো 40 লিটারই থাকবে, তাহলে দ্বিগুণ হবে কোনটা? এই আমের দ্বিগুণ হয়ে যাবে হচ্ছে কমলার অনুপাত। তো আম যদি 40 লিটার হয় এর দ্বিগুণ কত লিটার? এটা হয়ে যাবে তখন দ্বিগুণ হচ্ছে 80 লিটার। যদি এটা 80 লিটার হয় তাহলে এই 40 আর 80 এর অনুপাত হবে 1:2। খুব সহজে কিন্তু মুখে মুখে বের করা যায়। তো এই জন্য আমরা কি করতে পারি, এই আগে ছিল 20 লিটার আর এখন হয়েছে 80 লিটার। কত লিটার বাড়াতে হবে? এই 80 বিয়োগ হচ্ছে 20 সমান 60 লিটার। তাহলে উত্তর হবে যে কমলার রস যদি আমরা 60 লিটার বৃদ্ধি করি তাহলে এই আম ও কমলার নতুন অনুপাত হবে 1:2। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে x - y = 2 এবং xy = 24 হলে x এর মান কত? x এর ধনাত্মক মান কত? অর্থাৎ x - y, x এবং y এর বিয়োগফল 2 এবং xy এর গুণফল হচ্ছে 24। তো আমরা কিন্তু খুব সহজে এটা आंसर বের করতে পারি যে আমরা জানি 4 গুণ 6, 4 6 কত? 24 এবং 6 থেকে যদি 4 বিয়োগ করি মান হয় কত? 2। তো এইভাবে করে হিসাব করেও কিন্তু আমরা বলে দিতে পারি যে x এর মান হচ্ছে 6। সব ক্ষেত্রে যে আমাকে অঙ্ক করে সমাধান বের করতে হবে তা কিন্তু নয়, আমরা এই ধরনের ট্রিক্স গুলোও ব্যবহার করতে পারবো এই জাতীয় ম্যাথগুলোর ক্ষেত্রে। যেমন 4 নম্বর অঙ্কটা বলতেছে যে এই সমীকরণটা সমাধান করলে x এর মান কত হবে। তো এই সমাধানের অঙ্কগুলো আমরা যে কাজটা করব যে আমাদের অপশনে যে এই অ্যানসার গুলো থাকবে এখান থেকে মানগুলো চেক করে করে দেখতে হবে যে কোন মানটার জন্য এটা সমীকরণটা সত্য হয়। যেমন আমি যদি অপশন থেকে এখানে মান বসিয়ে দেই যে x এর মান 3 প্লাস 4/3 প্লাস 1, মান পাচ্ছি কত? 3 কে 3 দিয়ে ভাগ করলে পাবো 1, 3 প্লাস 1 হচ্ছে 4, এটা কাটাকাটি করলেও মান পাবো 1, 1 প্লাস 1 = 2। তো x এর মান যদি 3 বসিয়ে দেই তাহলে কিন্তু আমার উত্তরটা মিলে যাচ্ছে যে x = 3 হলে এটা সমাধান হবে, এই সমীকরণটি সত্য হবে।
তার মানে x এর মান কত 3। আচ্ছা, এই জাতীয় সমীকরণ অঙ্কগুলো তাহলে আমরা যে কাজটা করব যে অপশন থেকে অ্যান্সার চুজ করে বসিয়ে আমরা সমাধান নির্ণয় করব। আচ্ছা, 5 নম্বর অঙ্কটা আছে যে একটা অসমতা মডুলাস x - 3 ইজ লেস দ্যান 5 হলে এর সমাধান কত হবে। তো অসমতার সমাধান তো আমরা করতে জানি। তো এই অসমতাটাকে একটু সমাধান করি যে মডুলাস x - 3 ইজ লেস দ্যান 5। তো এর পরের লাইনটা কি হবে -5 ইজ লেস দ্যান x - 3 ইজ লেস দ্যান 5। অসমতা শর্ত থেকে আমরা লিখলাম বা -5 ইজ লেস দ্যান, আচ্ছা এখানে x - 3 ছিল, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সমাধান করতে হলে x টাকে ফ্রি করতে হবে। এখানে -3 ছিল, এই জন্য আমাদের প্রত্যেক সাইডে +3 নিতে হবে। -3 +3 5 +3, সো মান পাচ্ছি কত আমরা এখানে -2 ইজ লেস দ্যান, এটা কেটে যাবে, ইজ লেস দ্যান 8। -2 ইজ লেস দ্যান x ইজ লেস দ্যান 8, তাহলে এটা সমাধান হবে এটা। 6 নম্বরে কি বললো যে x - 3 সরি x টু দি পাওয়ার -3 মাইনাস হচ্ছে 0.001 ইকুয়াল টু 0 হলে x স্কয়ার এর মান কত। তো প্রথমে যেটা করতে হবে এই সমীকরণটাকে সমাধান করে আমাদের x এর মানটা বের করতে হবে। তো আমরা একটু মান বের করি যে x টু দি পাওয়ার -3 মাইনাস 0.001 ইকুয়াল টু যদি 0 হয় আমরা লিখতে পারি x টু দি পাওয়ার -3 ইকুয়াল টু হচ্ছে 0.001, পক্ষান্তর করে দিলাম। তো এটাকে লেখা যায় 1/x³ আর এই দশমিককে যদি আমরা ভগ্নাংশ বানাই লিখতে পারি 1/1000 বা x³ ইকুয়াল টু হচ্ছে 1000 বা x³ ইকুয়াল টু লিখতে পারি 10³ 10³ করলে তার মান হয় হচ্ছে 1000। তাহলে x এর মান দুই পাশ থেকে কিউব কিউব বাদ দিলে x এর মান আসবে হচ্ছে 10, x স্কয়ার এর মান হবে কত 10 স্কয়ার, দ্যাট মিন্স 100। তো আমরা এখানে মান পেয়ে গেলাম যে x স্কয়ার এর মান পাবো হচ্ছে আমরা 100। তো 7 নম্বর প্রশ্নটা দেখি। 7 নম্বর প্রশ্নটা ছিল 3 বেজ লগ 1/3, এখানে বেজ হচ্ছে 3 আর 1/9 এর লগারিদম নির্ণয় করতে হবে। আমরা যদি সংক্ষেপে এখানে লিখে নিই যে লগ 3 বেজ 1/9, তো আমরা জানি যে লগের ক্ষেত্রে বেজের মান পরিবর্তন হবে না, আমরা চেঞ্জ করব কাকে, বা এটাকে একটু ক্যালকুলেশন করি, এইটাকে লিখতে পারি হচ্ছে 1/3 স্কয়ার, তাহলে আরো ভেঙে লিখলে লিখতে পারি 3 টু দি পাওয়ার -2। তো লগারিদমের ক্ষেত্রে পাওয়ার থাকলে সেটাকে আমরা কি কোথায় নিয়ে আসি, এই লগের সামনে নিয়ে আসি, যে -2 লগ 3 বেজ 3। তো বেজের সাথে এটা মিলে গেলে আমরা কি করি, এটার মান হয়ে যায় 1, -2 × 1 ইকুয়াল টু পাবো কত আমরা -2। তাহলে 7 নম্বরের উত্তর হবে -2। আচ্ছা, 8 নম্বর প্রশ্নটাও আমাদের লগারিদম থেকেই আসছে যে log a base x equal to 1, a base y এর মান হচ্ছে 2, log a base z এর মান হচ্ছে 3। তাহলে এই log a base x³ y স্কয়ার z এর মান কত, এই মানটা নির্ণয় করতে বলতেছে। আমরা একটু তুলে নিয়ে এরপরে সমাধান করি। তো আমি যেটা নির্ণয় করতে বলছে এটা একটু তুলে নিই, যে a base x³ y স্কয়ার বাই হচ্ছে z, এই ছিল। তো এটাকে যদি আমরা ভেঙে লিখি, লিখতে পারি, ভাঙাতে পারি কিভাবে, গুণ থাকলে আমরা জানি যোগ হয়ে যায়, a base y স্কয়ার, এই দুটো গুণ সম্পর্কে ছিল, আর z ছিল ভাগ, এজন্য জেডটাকে আমরা বিয়োগ করে দিব, ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়। তো এখন পাওয়ার থাকলে সেই পাওয়ারটা সামনে চলে আসবে, 3 a base log x 2 a base log y আর মাইনাস হচ্ছে log a base z। তো এই ক্ষেত্রে আমরা যদি মানগুলো বসিয়ে দিই, যে 3 × 1 2 × 2 -3 মান বসিয়ে দিলাম। তো 3 × 1 হচ্ছে 3 আর এই 3 কেটে দিলাম, মান পাবো কত 4, 2 × 2 হচ্ছে 4। আচ্ছা, তোমরা কিন্তু সহজে 8 নম্বরের সমাধানও পেয়ে গেলাম। 9 নম্বর প্রশ্নটি কি আছে, যে একটি গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পদটি হচ্ছে 48 আর পঞ্চম পদটি হচ্ছে 3/4, এর সাধারণ অনুপাত কত। তো আমরা জানি যে গুণোত্তর ধারার সাধারণ অনুপাতকে আমরা 8 দিয়ে প্রকাশ করি আর প্রথম পদটাকে হচ্ছে আমরা a দিয়ে প্রকাশ করি। তাহলে গুণোত্তর ধারার n-তম পদের সূত্র কি, n-তম পদের ফর্মুলা ছিল হচ্ছে a r টু দি পাওয়ার n-1। তো এখানে দ্বিতীয় পদের মান হচ্ছে 48, দ্বিতীয় পদ কত হবে a r টু দি পাওয়ার 2 - 1, তার মানে হচ্ছে 1ই থাকে, a r
এর মান কত বলে দিছে 48, তাহলে এটাকে 1 নাম্বার রেখে দিলাম। আবার পঞ্চম পদ, এর মান কত হবে a r টু দি পাওয়ার 5 - 1, তার মানে হচ্ছে a r টু দি পাওয়ার 4, এবং এটার মান হচ্ছে 3/4। তো আমরা এখন যে কাজটা করব, এটাকে যদি 2 নাম্বার দেই, 2 নংকে 1 নং দিয়ে ভাগ করে দিব। a r টু দি পাওয়ার 4 কে a r দিয়ে ভাগ করব, আর এই 3/4 কে 48 দিয়ে ভাগ করব। তাহলে a কেটে যাবে, r দিয়ে r টু দি পাওয়ার 4 কে কাটলে থাকবে হচ্ছে r কিউব। তাহলে r কিউব ইকুয়াল টু হবে 3/4 ইনটু 1/48। কাটাকাটি করে দিলে এখানে মান আসবে হচ্ছে 16। তো 4 ইনটু 16 হচ্ছে 64, যেটাকে যদি আমরা ভেঙে লিখতে পারি 1/4 হোল কিউব। তো দুই পাশ থেকে যদি এখন কিউব বাদ দিয়ে দিই, আর এর মান কত পাবো 1/4। তাহলে আমাদের এই সাধারণ অনুপাত আরটাই হচ্ছে কমন রেশিও বা সাধারণ অনুপাত, এর মান হয়ে যাবে 1/4। তো এভাবে কিন্তু খুব সহজে এই ধারার অঙ্কগুলো সমাধান করা যায়। 10 নম্বরটা বলছে যে 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানের গড় নম্বর হচ্ছে 70, আর এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর হচ্ছে 75। বাকি যে ছাত্ররা আছে এই ছাত্রদের গড় নম্বর কত? তো ছাত্রী যদি 60 জন হয় 100 জনের মধ্যে, তাহলে ছাত্র সংখ্যা কতজন? ছাত্র সংখ্যা হবে 40 জন। তো এই 40 জনের গড় নম্বর কত, এটা আমাদের বের করতে হবে। খুব সহজভাবে এই গড়ের অঙ্ক আমরা করতে পারি। সাধারণত গড় মানকে যদি আমরা মোট সংখ্যা দিয়ে গুণ করে দেই, তাহলে কি পাই? সর্বমোট মানে সমষ্টি পাই বা সর্বমোট নম্বর পাই। তো 100 জনের গড় নম্বর হচ্ছে 70, তাহলে মোট নম্বর কত হবে? এটাকে আমরা গুণ করে দিলাম, মান পেয়ে গেলাম হচ্ছে 7000। তাহলে 100 জনের মোট নাম্বার হচ্ছে 7000। এদের মধ্যে 60 জনের গড় নম্বর হচ্ছে 75, তাহলে মোট নম্বর কত হবে? 75 ইনটু হচ্ছে 60, গুণ করে দেই। 0 5 6 30 0 হাতে 3 42 আর 3 হচ্ছে 45। আচ্ছা, তো এটা ছিল 100 জনের, এটা হচ্ছে 60 জনের। যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে মান পাই 2500। এটা কত জনের? বাকি যে 40 জন ছাত্র, এই 40 জনের মোট নম্বর হচ্ছে 2500। এখন এটাকে যদি আমরা 40 দিয়ে ভাগ করে দিই, তাহলে তো আমাদের গড় নাম্বার চলে আসবে, কারণ আমরা জানি মোট নম্বরকে যদি সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমরা গড় পাই। তো কাটাকাটি করে দিচ্ছি, 0 0 কেটে দিলাম, 4 দিয়ে এটাকে কাটলে 4 6 24 থাকে 1 10, 4 দুগুণা 8 থাকে 2, একটা দশমিক দিলে 4 5 20, তার মানে মান আসবে কত? 62.5। তো আমরা কিন্তু আমাদের রেজাল্ট পেয়ে গেলাম, তাহলে যে আমাদের রেজাল্ট হবে এই 62.5। বাকি যে 40 জন ছাত্র ছিল এই 40 জনের গড় নম্বর। তো 11 নম্বর প্রশ্নটি হচ্ছে, কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত? তো পূর্ব মূল্য যদি 12 টাকা হয়, যে পূর্ব মূল্য হচ্ছে 12 টাকা, তাহলে বর্তমান মূল্য কত হবে? বর্তমান মূল্য হবে 20% কমে গেছে, 20% কমে গিয়ে হয়ে গেছে 80%, তার মানে হচ্ছে 80/100। 0 0 কেটে দিলাম, 8 12 96 ভাগ হচ্ছে 10, তার মানে আসবে আমাদের 9.6 টাকা বর্তমান মূল্য। তাহলে পূর্ব মূল্য কত টাকা বেশি ছিল? 12 বিয়োগ হচ্ছে 9.6 ইকুয়াল হচ্ছে 2.4 টাকা। তাহলে এই পূর্ব অপেক্ষা বর্তমানে এই 2.4 টাকায় আমরা কয়টা কলা বেশি পাই? 2টি কলা বেশি পাচ্ছি। তার মানে এই 2টি কলার বর্তমান মূল্য হচ্ছে 2.4 টাকা। তাহলে একটি কলার বর্তমান মূল্য কত হবে? এই 2.4 ভাগ হবে 2, কাটাকাটি করলে মান আসবে হচ্ছে 1.2 টাকা। তাহলে আমাদের অ্যান্সার চলে আসলো যে একটি কলার বর্তমান মূল্য হবে 1.2 টাকা। আবার 12 নম্বর প্রশ্নটি আছে যে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তস্থ একটি বর্গক্ষেত্রের 4টি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের বা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত সেন্টিমিটার? একটা বৃত্তের অন্তস্থ মানে বৃত্তের অন্তর্গত একটা বর্গক্ষেত্র আছে, তো এই বর্গক্ষেত্রের 4টি বাহু, বিষয়টা হচ্ছে এমন, এই বর্গক্ষেত্রের 4টি বাহু আর এই বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ এই যতটুকু অংশ আমি দাগ দিয়েছি এই দাগাঙ্কিত অংশের ক্ষেত্রফল বের করতে বলতেছে। যে ক্ষেত্রে বলা আছে যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার, ব্যাসার্ধ 2 সেন্টিমিটার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে?
বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কয়ার, এখান থেকে লিখতে পারি পাই ইন্টু 2 স্কয়ার, 2 স্কয়ারের মান হচ্ছে 4 পাই। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই। আবার আমরা যদি এখন এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, একটা বর্গক্ষেত্রের যে কর্ণ, এই কর্ণটা কার সমান? এই কর্ণটা হচ্ছে এই বৃত্তের ব্যাসের সমান। তো ব্যাসার্ধ যদি 2 হয় তাহলে এই বৃত্তের কর্ণ হবে হচ্ছে 4 সেন্টিমিটার, ব্যাসার্ধের ডাবল। তো কর্ণ যদি 4 সেন্টিমিটার হয়, বাহুর দৈর্ঘ্য কত হবে? আমরা জানি যে কর্ণের দৈর্ঘ্যকে যদি √2 দিয়ে ভাগ করে দেই তাহলে বাহুর দৈর্ঘ্য পাই। √2 দিয়ে ভাগ করলে মান আসবে 2√2। এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গের ক্ষেত্রফল কত পাবো? বর্গের ক্ষেত্রফল হবে এই 2√2 এর হোল স্কয়ার, এটাকে স্কয়ার করলে মান পাচ্ছি 8। এখন আমার এই দাগাঙ্কিত অংশের ক্ষেত্রফলটা বের করতে হলে কি করতে হবে? এই সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল থেকে এই বর্গের ক্ষেত্রফলটা বিয়োগ করতে হবে। তাহলে আমরা নির্ণয় ক্ষেত্রফল পেয়ে যাব 4 পাই মাইনাস 8 বর্গ সেন্টিমিটার। তাহলে এটার অ্যান্সার হবে 4 পাই মাইনাস 8 বর্গ সেন্টিমিটার। প্রশ্নটি হচ্ছে 14 জন খেলোয়াড়ের মধ্য থেকে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ 11 জনের একটি ক্রিকেট দল কতভাবে বাছাই করা যাবে? তো বাছাই করা যাবে দেখেই আমরা বুঝতে পেরেছি অঙ্কটি হচ্ছে সমাবেশের অঙ্ক। তো 14 জনের থেকে একজন নির্দিষ্ট অধিনায়ক সহ 11 জনকে বাছাই করতে হবে। তো নির্দিষ্ট একজন অধিনায়ক, তো এখানে বাছাই করার কিছু নাই। এই 14 জন থেকে একজন বাদ দিলে আমার থাকবে কতজন? 13 জন। এই 13 জন থেকে বাছাই করতে হবে কয়জন? মোট হচ্ছে 11 জন, যার একজনকে আমরা আগেই নির্দিষ্ট করে দিয়েছি। তাহলে আর বাছাই করতে হবে হচ্ছে 10 জন। 11 বিয়োগ 1 10 জন, অর্থাৎ 13 জন থেকে 10 জন বাছাই করতে পারি আমরা 13C10 উপায়ে। এটাকে যদি আমরা সমাধান করি বা ক্যালকুলেশন করি, 13C10 আর 13C3 এই দুইটা মান সেম। তাহলে 13 গুণ হচ্ছে 12 গুণ 11 আর নিচে হচ্ছে 3 গুণ 2 গুণ 1। তো 3 দুগুণা 6, 6 দুগুণা হচ্ছে 12, 13 দুগুণা 26 গুণ 11, 11 দিয়ে গুণ করলে পাচ্ছি 8 2, অর্থাৎ 286। তাহলে এটার ফলাফল হবে হচ্ছে 286 ভাবে বাছাই করা যাবে। আচ্ছা, তো এর পরের অঙ্কটাতে যাচ্ছি। ক্যালকাটা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা আমেরিকা শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার কত গুণ? তো প্রথমে আমাদের এই ক্যালকাটা শব্দটির বিন্যাস সংখ্যা বের করব, এরপরে আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যা বের করব। দুইটার সাথে তুলনা করলে আমরা বুঝতে পারবো যে একটা বিন্যাস সংখ্যা আর একটা বিন্যাস সংখ্যার কত গুণ। তো বিন্যাস তো আমরা জানি যে কিভাবে নির্ণয় করতে হয়। 1 2 3 4 5 6 7 8টা বর্ণ ছিল ক্যালকাটা শব্দটিতে। তাহলে এটাকে সাজানো যাবে 8 ফ্যাক্টরিয়াল উপায়ে। আবার এর মধ্যে সি আছে 2টা, এজন্য 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ। এর মধ্যে এ আছে 2টা, আরো 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করব। এবং এর মধ্যে টি আছে 2টা, আরো 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করব। তো এটা হচ্ছে আমরা এই ক্যালকাটা শব্দটির বিন্যাস সংখ্যা পেলাম। এখন আবার আমেরিকা শব্দটির বিন্যাস সংখ্যা কত পাচ্ছি? আছে কয়টা? 1 2 3 4 5 6 7টা। তো 7টাকে আমরা লিখতে পারি হচ্ছে 7 ফ্যাক্টরিয়াল। আর এর মধ্যে এ আছে কয়টা? 1 2টা, আর কিছু নাই। 2টা ছিল 2 ফ্যাক্টরিয়াল দিয়ে, আর কোন শব্দ দুইবার বা একাধিকবার নাই। তো এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি, মান পাচ্ছি 2 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 2, তার মানে 3টা 2 গুণ করলে পাবো 8, আর উপরেরটাকে লিখতে পারি 8 ইনটু 7 ফ্যাক্টরিয়াল। এই 8 কেটে দিলাম। তাহলে এটার জন্য মান হচ্ছে শুধুমাত্র 7 ফ্যাক্টরিয়াল, আর পরেরটার মান হচ্ছে 7 ফ্যাক্টরিয়াল ভাগ হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল, দ্যাট মিন্স 7 ফ্যাক্টরিয়াল বাই 2। তার মানে একটার কত গুণ? এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে এটা সমান হয়ে যাবে। তো হিসাব না করেই বলে দিতে পারতেছি যে আমাদের এটা তার মানে কত গুণ হচ্ছে? দ্বিগুণ। এটা হবে দ্বিগুণ, 2 গুণ বা দ্বিগুণ। খুবই সহজ ছিল। 15 নম্বর অঙ্কটি আছে যে 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি, 25 জন ইংরেজি ও বাংলা উভয়ই এবং প্রত্যেকেই 2টি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারেন। বাংলা ভাষায় কতজন কথা বলতে পারেন? তো আমরা যদি এই ম্যাথগুলো ভেনচিত্রের সাহায্যে দেখি তো সেই ক্ষেত্রে আমাদের কাছে আরো বুঝতে খুবই বেশি সহজ হয়ে যাবে। জাস্ট আমি যদি এখানে দেখি যে এটা হচ্ছে আমাদের ইংরেজিতে কথা বলতে পারে তাদের সেট, আর এটা হচ্ছে বাংলায় যারা কথা বলতে পারে তাদের সেট। তো 2টি ভাষায় কথা বলতে পারে কতজন? 2টি ভাষায় উভয় ভাষায় কথা বলতে পারে 25 জন, এজন্য মিডিলে আমি 25 লিখে দিলাম। সব মিলিয়ে ইংরেজি ভাষায় কথা বলতে পারে 35 জন। তো এখানে যেহেতু 25 জন লিখছি, আর বাকি থাকবে কতজন?
10 জন, এই 10 জন আর 25 জন মিলে ইংরেজি ভাষায় কথা বলে 35 জন। আবার মোট সংখ্যা ছিল কত? মোট সংখ্যা ছিল 50 জন। তো 50 জনের মধ্যে অলরেডি কতজন লিখে ফেলেছি? 35 জন লিখে ফেলেছি। বাকি আছে কত? বাকি আছে আরো 15 জন। তো সব মিলিয়ে আমার হবে কত? 50 জন। তো এক্ষেত্রে বাংলার মধ্যে আছে কতজন তাহলে? বাংলার মধ্যে আছে এই 25 যোগ হচ্ছে 15 ইকুয়াল টু হচ্ছে 40 জন। তাহলে আমরা বলতে পারি যে বাংলা ভাষায় কথা বলতে পারে 40 জন। আবার আমরা যদি চাই যে এটাকে সূত্রের সাহায্যে লিখবো বা সূত্রের সাহায্যে অঙ্কটি করে ফেলবো, সেক্ষেত্রেও করতে পারি যে আমরা জানি নাম্বার অফ বি ইউনিয়ন ই ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ ই মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন ই। তো এই সমগ্র সব মিলিয়ে মান কতজন আমাদের? 50 জন। নাম্বার অফ বি এর মান আমাদের বের করতে হবে যে বাংলায় কতজন কথা বলতে পারে। ইংরেজিটা জানা আছে, ইংরেজিতে হচ্ছে 35 জন আর উভয় ভাষায় কথা বলতে পারে 25 জন। তাহলে 50 এখানে নাম্বার অফ বি থাকবে আর এখানে থেকে 10। 50 থেকে যদি আমরা 10 বিয়োগ করে দেই তাহলে নাম্বার অফ বি এর মান পেয়ে যাব হচ্ছে 40 জন। তো এভাবে করে আমরা অঙ্কটি করতে পারি। আবার শর্টকাটে এই দুটো জাস্ট একটা ভেনচিত্র এঁকে আমরা অঙ্কের সমাধান বের করতে পারি। তো এই ছিল মূলত 35তম বিসিএস এ যতগুলো ম্যাথ এসেছিল সবগুলো ম্যাথের সমাধান। তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।